অনেক বছর আগে 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কাটাক শহরে এক ধনাঢ্য পরিবারে জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হলো সুভাষচন্দ্র বসু। পিতা জানকীনাথ বসু ছিলেন একজন সম্মানিত আইনজীবী, আর মা প্রভাবতী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিক্ষিত নারী। শিশুটির জন্মলগ্ন থেকেই মনে ছিল এক অদ্ভুত প্রজ্ঞা, এক আগুনের মতো সাহস, যা একদিন তাকে ভারতের জন্য একটি আলাদা পরিচিতি দেবে। শৈশবে সুভাষ ছিল অন্যরকম। খেলাধুলায় মগ্ন থাকলেও তার চোখে সবসময় কৌতূহল ও চিন্তার দীপ্তি দেখা যেত। তিনি প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসতেন, নদী আর গাছগাছালি তার প্রিয়। তবে তিনি সহজভাবে সন্তুষ্ট হতেন না। ছোটবেলা থেকেই তার মনে জন্ম নিত এক প্রশ্ন: আমরা কেন বেঁচে আছি? আমাদের দেশের মানুষ কেন অন্যের দাসত্বে ভুগছে? শিক্ষা জীবনও ছিল অসাধারণ। সুভাষ ছিলেন বুদ্ধিমত্তার দিক থেকে অনেক বেশি উন্নত। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করলেন। সেখানে একটি ঘটনা তাকে আরও শক্তিশালী জাতির বুঝ দিল। এক ইংরেজ অধ্যাপক ভারতীয় ছাত্রদের অপমান করলে সুভাষ প্রতিবাদে সরব হলেন। তিনি বলেন, আমরা কি চুপচাপ অপমান সহ্য করব? না, ভারতবাসী কখনো দাস হয়ে বাঁচতে পারবে না। তার এই দৃঢ় মনোভাব দেখে বন্ধুরা মুগ্ধ হয়েছিল। পরে সুভাষ ইংরেজ সরকারের আইসিএস পরীক্ষায় পাশ করলেও চাকরি গ্রহণ করলেন না। বললেন, আমি দাসত্বের চাকরি করব না, আমি স্বাধীন ভারতের সেবক হতে চাই। এই সিদ্ধান্তেই দেখা দিল নেতাজির বিশেষ স্বতন্ত্র চেতনা, স্বাধীনতার জন্য নিজের সবকিছু ত্যাগ করা। যুবক বয়সে তিনি কংগ্রেসে যোগ দিলেন। খুব দ্রুত তিনি সবার নজর কাড়লেন। 1938 সালে হরিপুর অধিবেশনে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন। তবে গান্ধীজির নীতি অনুযায়ী অহিংসার পথে চলা এবং সুভাষের দৃঢ় মনোভাবের মধ্যে মতভেদ দেখা দিল। সুভাষ বিশ্বাস করতেন, শান্তি ও অহিংসা দিয়ে ব্রিটিশকে সরানো সম্ভব নয়। আমাদের লড়াই চাই, আমাদের অস্ত্র চাই। গান্ধীজি শান্তভাবে বলতেন, সহিংসতা দেশকে অন্ধকারে নিয়ে যাবে। এই মতভেদ সুভাষকে নতুন পথে চালিত করল। শেষ পর্যন্ত তিনি কংগ্রেস ছেড়ে স্বাধীনভাবে দেশকে মুক্ত করার আন্দোলনে নেমে পড়লেন। 1940 সালের আশেপাশে তিনি জেল থেকে পালিয়ে বিদেশে গেলেন। জার্মানি ও পরে জাপানে তিনি সংগঠিত করলেন আজাদ হিন্দ ফৌজ। অসংখ্য ভারতীয় সৈন্য তার ডাকে সাড়া দিল। তিনি তাদের উদ্দেশ্যে বলতেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ শুধুই একটি সেনাবাহিনী ছিল না, এটি ছিল স্বাধীন ভারতের প্রতিজ্ঞা। ভারতীয়দের মনে স্বাধীনতার আশা জ্বালানোর এক মশাল। সুভাষ সেনাদের সঙ্গে লড়াই করতেন, পরিকল্পনা করতেন, কখনো নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার ভয় দেখাতেন না। তাকে ঘিরে ছিল দৃঢ় সংকল্প, সাহস এবং দেশপ্রেম। তার নেতৃত্বে সৈন্যরা বদ্ধপরিকর হয়ে লড়াই করত। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি ও জাপানের পরাজয় আজাদ হিন্দ ফৌজের বড় বিষয় সম্ভব করেনি, তবু ভারতীয়দের মধ্যে স্বাধীনতার তাগিদ জাগিয়ে দেওয়ার
দায়িত্ব সুভাষ অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন। যুদ্ধ ও স্বাধীনতার আন্দোলন শেষ হলে নেতাজি আবারও ইতিহাসের রহস্যময় অধ্যায়ে প্রবেশ করলেন। 1945 সালের জানুয়ারি মাসে সুভাষচন্দ্র বসু একটি বিমান দুর্ঘটনায় নিখোঁজ হন। আজও তাকে ঘিরে রহস্য কাটেনি। কেউ বলেন তিনি মারা গেছেন, কেউ বলেন তিনি বিদেশে গোপনে লুকিয়েছেন। তবু ভারতীয় হৃদয়ে তিনি জীবন্ত থেকে যান। তার জীবন আমাদের শেখায় দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ ও অবিচল সংকল্প কী করে একজন মানুষকে সাধারণ থেকে মহাপুরুষে পরিণত করতে পারে। তিনি ছিলেন কেবল নেতা নয়, তিনি ছিলেন এক আগুনের মশাল, যে মশাল আজও ভারতীয় হৃদয়ে জ্বলছে। নেতাজির গল্প শুধু ইতিহাস নয়, এটি এক প্রেরণা, যে প্রেরণা আমাদের শেখায় যে কেউ দৃঢ় চেতনা, সাহস ও আত্মত্যাগের মাধ্যমে দেশের জন্য সব কিছু করতে পারে। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।